খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের সঙ্গে আছে আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম আজকের দিনের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলো। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে ওয়ানডে সিরিজটি শুরু হতে যাচ্ছে সেটি নিয়ে। আমরা আজকের টপিক রেখেছি ক্রিকেটের প্রত্যাবর্তন। আমাদের সঙ্গে এই বিষয়ে আলাপ করতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইশতিয়াক ভাই, আমরা বলছি যে ক্রিকেটের প্রত্যাবর্তন। আমরা দেখেছি বাংলাদেশ দল মাঠেই ছিল, বাংলাদেশের ক্রিকেটাররা মাঠেই ছিলেন, কিন্তু তারা ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলছিলেন। একটা লম্বা একটা বিরতি ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, প্রায় 6 মাস পর, 5 মাস সামথিং পর বাংলাদেশ দল খেলতে নামছে। বিরতিটা ছিল মূলত টি-20 বিশ্বকাপের জন্য, বাংলাদেশ সেখানে খেলতে পারেনি। মাঝখানে বিপিএল সহ অন্যান্য টুর্নামেন্টগুলো, ডোমেস্টিক টুর্নামেন্টগুলো খেলেছে। তো পাকিস্তানের বিপক্ষে এই যে আজকে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, মাঝখানে একটা বড় গ্যাপ হলো। কেমন করতে পারে বাংলাদেশ দল? মাঝখানে যে সময়টুকু বাংলাদেশ দল কাটিয়েছে টি-20 বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে যে সব দোলাচল ছিল, এই সময়টাতে ক্রিকেটারদের মনস্তত্ত্বে কেমন প্রভাব পড়েছে, সবকিছু মিলিয়ে মাঠের ক্রিকেটে সেটি দেখা যাবে কিনা? ধন্যবাদ নোমান। হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় যে প্রেক্ষাপটটা একটু ভিন্ন থাকবে। এই জন্য যে বাংলাদেশ অবভিয়াসলি এই টি-20 খেলার না খেলতে পারার যে একটা আক্ষেপ, একটা ক্ষোভ থাকবে। তারা দে উইল ওয়ান্ট টু কাম ব্যাক ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট উইথ আ ব্যাং। এবং পাকিস্তান দলেরও অলমোস্ট সেম। পাকিস্তান দলও কিন্তু এক্সপেরিমেন্ট করার মতো একটা সাইড নিয়ে এসছে। পাকিস্তানও কিন্তু টি-20তে খুব একটা ভালো খেলতে পারেনি, যে জন্য কিছু তারা পেনালাইজড হয়েছে নিজেদের বোর্ড। তো তাদেরও কিন্তু একটু প্রমাণ করার কিছু আছে। নতুন প্লেয়ারদেরকে এনেছে, তারা বলছে যে যারা সিনিয়ররা নাই তারা ড্রপ না, পরীক্ষা করা হচ্ছে। ইয়াং প্লেয়ার্স অনেকে আছে, তাদেরকে ট্রাই করবে। এদিক দিয়ে বাংলাদেশ অবভিয়াসলি রেস্ট পেয়েছে, ভালো করেছে ক্রিকেট বোর্ড যে একটা আয়োজন করেছে, মধ্যেখানে একটা ক্রিকেট খেলিয়ে তাদেরকে। সো নট দ্যাট দে উইল বি আউট অফ টাচ উইথ ব্যাট অ্যান্ড বল, কিছুটা হলেও থাকবে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ সামথিং এলস। আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স সাইড বাংলাদেশ, মোর এক্সপিরিয়েন্স, হয়তো বা লাস্ট 5-6 মাস ধরে অথবা ওরকম ইন্টারন্যাশনাল ফ্লেভার খুব একটা পায়নি খেলার, বাট দে আর স্টিল এট দি এন্ড অফ দ্য ডে ওয়েন দে গো ইনটু দ্য ফিল্ড দে আর এন ইন্টারন্যাশনাল সাইড অ্যান্ড এন এক্সপিরিয়েন্স সাইড, যেটা পাকিস্তান না। বাট পাকিস্তানের ট্রেমেন্ডাসলি ট্যালেন্টেড প্লেয়ার্স রয়েছে। সো আই থিঙ্ক বাংলাদেশ ইট উইল বি আ নিউ উইকেট। এটা আমরা যে ধারণা পাচ্ছি যে ওরকম স্লো উইকেট হয়তো হবে না, একটু গ্রিনিশ টিঞ্জ আছে। সো এই উইকেট উইল বি ফেভারিং দ্য ফাস্ট বোলার্স, বোলার ফ্রেন্ডলি উইকেট হবে। আমার মনে হয় উই ক্যান এক্সপেক্ট সাম গুড এক্সাইটিং স্পোর্টিং উইকেটের কথা বলছিলেন দুই দলের ক্যাপ্টেনই কালকে। আমরা এর আগে মিরপুরের লাস্ট যে ওয়ানডে দেখেছি, সেখানে আমরা এমনও দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ খেলেছে, পুরো 50 ওভার শুধুমাত্র স্পিনাররা বোলিং করেছে, রেকর্ড হয়েছিল। হ্যাঁ, সো এবার বাংলাদেশের ক্যাপ্টেন বলছিলেন যে আমরা এই ধরনের উইকেট চাই না, যেহেতু বাংলাদেশকে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যখন খেলতে যায়, যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে খেলতে যায়, বাংলাদেশকে খুব সাফার করতে হয় এই ধরনের উইকেটে খেলে গিয়ে, যখন বিদেশের মাটিতে খেলতে যেতে হয়। তো বারবারই বলা হচ্ছে যে বিশ্বকাপের প্রিপারেশন এই সিরিজটা থেকেই শুরু হচ্ছে, তো বাংলাদেশ নিশ্চয়ই ওই ধরনের উইকেট চাবে না। তারপরও যদি স্পোর্টিং উইকেট হয় বা হচ্ছে পেস বান্ধব উইকেটের কথা আপনি বলছেন সেটা হয়, সেক্ষেত্রে কি বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে কিনা? কারণ পাকিস্তান আমরা জানি হচ্ছে পেসারদের একেবারে হাওয়ার কি। আমরা প্রায় শুনি যে কোনো সিরিজ শুরু হওয়ার আগে যে এবারকার উইকেট ভালো হবে, ফ্রেন্ডলি হবে। হোয়াট উই নিড ইজ আ উইকেট যেটা কিনা ব্যাটসম্যান, ফাস্ট বোলার, স্পিনার সবাইকে সমান ধরনের একটা অপরচুনিটি যেন করে দিতে পারে, এই ধরনের উইকেট খেলাটা আমাদের উচিত হবে। সো আমরা লেট আস হোপ যে এইটা ওই ধরনের উইকেট। স্পোর্টিং উইকেট বলতে আমরা আমার মনে হয় সেটাই আমরা বোঝাবার চেষ্টা করি। পাকিস্তান অবভিয়াসলি উইল ফিল্ড ফাস্ট বোলার্স, দে আর পেস হেভি সাইড। তা এবং আমার মনে হয় বাংলাদেশ স্পিনারের উপরে নির্ভর করবে। 3টা স্পিনার তাদের দলে রয়েছে, এবং কিছুটা হলো বাংলাদেশ অথবা নো স্লাইটলি বেটার অফ দ্য কন্ডিশনস। নিউ উইকেট, এটা আমার মনে হয় যদি সত্যিকারের অর্থে ওই ধরনেরই উইকেট হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ভালো। এবং রেগুলারলি এখন দেখা যাবে যদি ফার্স্ট ম্যাচটা গড ফরবিড যদি বাংলাদেশের অনুকূলে না যায়,
সেকেন্ড ম্যাচটা আমরা সাডেনলি দেখবো যে উইকেটটা Change হয়ে আবার সে চেঞ্জ হয়ে গেল, সেটা যেন না হয়। আমার মনে হয় যে উই শুড ফোকাস মোর অন দি কোয়ালিটি অফ উইকেট এবং ওই ধরনের উইকেট which gives equal opportunity to fast bowlers, spinners as well as batsmen. As well as কোনো batters, একটা right. পক্ষকে হেল্প করে এই ধরনের উইকেট ইজ নট গুড ফর ক্রিকেট। রাইট, আপনি যেহেতু বলছিলেন বাংলাদেশ সুবিধা পাবে বা বাংলাদেশ এক্সপেরিয়েন্স সাইড মনে হচ্ছে আপনার কাছে, আমরা একটু বাংলাদেশ আজকের ম্যাচে কেমন 11 নিয়ে নামতে পারে সেটা নিয়ে আমরা মনে হয় একটু ডিসকাস করার সুযোগ আমাদের আছে। আর কিছুক্ষণ পরেই টস হবে, সেক্ষেত্রে বাংলাদেশের 11টাও জানা যাবে। তার আগে সম্ভাব্য একটা একাদশ আমরা দেখতে পারি আজকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ অর্ডারে সাইফ এবং সৌম্যকে দেখতে পাচ্ছি। আমরা লাস্ট যে সিরিজটা হয়েছে সেখানে দুজন ট্রেমেন্ডাস পারফর্ম করেছেন। শান্ত রিসেন্টলি তিনি ক্যাপ্টেন্সি ছেড়েছেন, বাট ওয়ানডেতে রেগুলার পারফর্ম করে যাচ্ছিলেন। তাহিদ হৃদয়কে আমরা মিডল অর্ডারে দেখতে পাচ্ছি। একটা সারপ্রাইজ এখানে আছে, সেটা হচ্ছে লিটন দাসকে আমরা 5 নম্বরে দেখছি, যেটি সবসময় আমরা তাকে রেগুলারলি তাকে ওপেন করতে দেখেছিলাম ওয়ানডেতে। এই পজিশনটাতে তিনি খুব কমই খেলে থাকেন এবং আফিফ হোসেন ফিরছেন ওয়ানডে দলে অনেক দিন পরই। আমরা আশা করছি যে আজকের একাদশেও তিনি থাকবেন। মেহেদী মিরাজ 7 নম্বরে খেলতে চান, গতকাল তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন। সো ওভারঅল যে বাংলাদেশের 11টা দেখা যাচ্ছে, এই 11টা আপনি কি মনে করেন এখানে কোনো চেঞ্জেসের দরকার আছে কিনা, বা এই 11টা নিয়ে আপনি কতটা হোপফুল? না, আই থিঙ্ক ইটস এ গুড সাইড। এখন যারা পারফর্মিং প্লেয়ার্স ওয়ানডেতে যারা রিসেন্টলি ভালো খেলেছে মোটামুটি তারাই আছে। ইভেন দো উই ক্যানট সে দ্য সেম থিং অ্যাবাউট লিটন দাস। লিটন দাসের ফর্ম অতটা আমরা ঠিক সে যে কোয়ালিটির প্লেয়ার সেই কোয়ালিটি অনুসারে তার পারফরমেন্স আমরা ইভেন মেহেদী হাসান মিরাজেরও। বাট এরা সিনিয়র প্লেয়ার্স, এরা পরীক্ষিত প্লেয়ার, এরা পারফর্ম করা প্লেয়ার, সিনিয়র অ্যান্ড এক্সপিরিয়েন্স। সুতরাং বোথ ক্যাপ্টেন্স ইন দ্য রেসপেক্টিভ এরিয়াস। তো আমার মনে হয় ইটস এ গুড সাইড। সৌম্য সরকার এবং সাইফ হাসানের আমরা বিধ্বংসী ব্যাটিং দেখেছিলাম আগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ, সেটা অবশ্য ভিন্ন ধরনের উইকেটে। আই এম হ্যাপি উইথ দি সিলেকশন অফ আফিফ হোসেন। এ একটা হিউজলি ট্যালেন্টেড প্লেয়ার, খুবই ইনোভেটিভ ব্যাটিং করে এবং ম্যাচ উইনিং ইনিংস খেলার তার আমার আই রিমেম্বার সাম অফ হিজ ইনিংস, পার্টিকুলারলি উইথ মেহেদী হাসান মিরাজের সাথে সে ভালো ইনিংস খেলেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার স্বাক্ষর রেখেছে দ্যাট হি ইজ ওয়ান প্লেয়ার, হি বিলংস হিয়ার। সুযোগ পেয়েছে, আই হোপ দ্যাট হি মেক্স গুড ইউজ অফ হিস সাইড। আমার মনে হয় যে মেহেদী হাসান মিরাজ লিটন দাস আগে ওপেন করেছিল, বাট যেহেতু আমরা গেল সিরিজে সাইফ হাসান এবং সৌম্য সরকারের অসাধারণ ব্যাটিং দেখেছি, সুতরাং আমার মনে হয় ভাই এখানে আরেকটা ব্যাপার আছে লিটন দাসকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে লিটন দাস এবং আফিফ হোসেন আমরা মাঝখানে একটা লম্বা সময় পর্যন্ত দেখছিলাম যে বাংলাদেশের মিডল অর্ডারটা খুবই আনস্টেবল ছিল। এখানে আমরা অনেকগুলো প্লেয়ারকে আমরা দেখেছি ট্রাই করা হয়েছে, সোহানকে ট্রাই করা হয়েছে, জাকির আলী অনেককে ট্রাই করা হয়েছে, শামীম পাটোয়ারি অন অ্যান্ড অফ খেলেছেন, অনেকগুলো প্লেয়ার আসা যাওয়ার মধ্যে ছিলেন। ইভেন ইয়াসির রাব্বিও বেশ কয়েক বছর হয়ে গেছে, তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। সেখান থেকেই মনে হয় যে লিটন দাসকে এখানে থিতু করার চেষ্টা করা হচ্ছে। আফিফ হোসেনকেও এবার মনে হয় দেখা হচ্ছে যে তিনি এই পজিশনটাতে ডেলিভার করতে পারেন কিনা। আফিফ হোসেন অন পারফরমেন্স এসছে। আফিফ হোসেন অ্যাজ আই সেড, আফিফ হোসেনে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে পারফর্ম করেছে, নট দ্যাট যে সে হঠাৎ করে এসছে। লিটন দাস স্পিনের এগেনস্টে ভালো খেলে। লিটন দাস বাংলাদেশ দলের জন্য তার প্রয়োজন। সে অসাধারণ ব্যাটিং করে যেদিন সে ব্যাটিং করে, এবং তার অনেক কয়টা ইনিংস, উল্লেখযোগ্য ইনিংস রয়েছে বাংলাদেশ দলের জন্য, এবং আমার মনে হয় যে তার থাকাটা অবধারিত। এখন হচ্ছে গিয়ে সে ওপেন করতো, এখন তাকে মিডল অর্ডার খেলাচ্ছে। আমাদের কিন্তু মিডল অর্ডার আই হোপ, এটা আমার ব্যক্তিগত আই হোপ জাকির আলী ইজ ওয়ান প্লেয়ার যে কিনা তার যদি কিছু টেকনিক্যাল ডেফিসিয়েন্সিস থাকে সেটাকে যদি সে ইমপ্রুভ করে সেখান থেকে যদি বেরিয়ে আসতে পারে, এই ধরনের একটা প্লেয়ার আমাদের কিন্তু টিমের দরকার। এই জন্য ওয়াই আই এম সেইং, বিকজ আমরা যদি তার কিছু ইনিংস দেখি টিম বিপর্যস্ত অবস্থায়, সেখান থেকে জন্য বেশি দরকার মনে হয় এখন ওয়ান ডে ক্রিকেটে দেখা গেছে। হি ক্যান কন্টিনিউ একটা এন্ড ধরে রেখে এন্ড স্ট্রাইক রোটেট করে সে খেলার মতো প্লেয়ার। এখন হয়তোবা তার ফর্মটা খারাপ গেছে, হয়তোবা তার কিছু অফ সাইডে খেলতে পারে না, কিংবা সেখানে কিছু ঘাটতি রয়েছে। সো আই থিঙ্ক যে দিস ইজ ওয়ান প্লেয়ার, দ্য সিলেক্টার্স, দ্য থিঙ্ক ট্যাঙ্কস শুড ফোকাস অন দিস প্লেয়ার। তাকে কিভাবে আপাতত যে দলটা আছে, ইটস এ গুড সাইড এবং কম্পারেটিভ সাইড। এক্স্যাক্টলি। ইশতিয়াক ভাই, আমরা আরও আলোচনা করব টিম নিয়ে, এবং পাকিস্তান টিম নিয়েও আলোচনা করার সুযোগ আছে। পুরো ম্যাচে কেমন করতে পারে সবকিছু নিয়ে আলোচনা করবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিব।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ নিয়ে। ইশতিয়াক ভাই, আমরা বলছিলাম যে বাংলাদেশের 11টা কেমন হতে পারে। সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের বোলিং সাইডটা আমরা যেটি দেখেছি যে তাসকিন এবং মুস্তাফিজকে সম্ভাব্য একাদশে আমরা রেখেছি। এছাড়া থার্ড সিমার হিসেবে হয়তো সৌম্য সরকারকে ইউজ করা হতে পারে। এছাড়া আমরা 3জন স্পিনার নিয়ে খেলতে নামছি। দ্যাট মিনস আমরা যতই ট্রু উইকেট, স্পোর্টিং উইকেট এটা সেটা বলে থাকি না কেন, আমরা মনে হয় স্পিন পিচের দিকে এগোচ্ছি, এরকম কি? কারণ আমরা মুস্তাফিজকেও দেখি স্পিন উইকেটেই তিনি তার সেরাটা খেলতে পারেন আর কি। এখন এই উইকেটটা অ্যাকচুয়ালি বিহেভ কীরকম করে আমরা তো বুঝতে পারছি যে একটু কিছু গ্রিনিশ টিঞ্জ আছে, সুতরাং ইনিশিয়াল যেই বোলিং করবে ইনিশিয়াল কিছু অ্যাসিস্ট্যান্স পাবে, বল হয়তো বা একটু ক্যারি করবে, একটু হয়তো মুভ করবে, বাট থ্রু আউট দ্য ডে কীরকম খেলে স্পোর্টিং উইকেট বলতে যেটা বোঝায়, যেটা আমি চেষ্টা করছিলাম বোঝাতে, যে উইকেটে স্পিন রানও হবে, স্পিন এবং ফাস্ট বোলার দুই ধরনের বোলারাই যেন সহায়তা পায় এই ধরনের উইকেট। তো আই থিঙ্ক ইটস আ ব্যালেন্সড সাইড। আমরা যদি আমাদের দল দেখি, দুজন কিন্তু স্পিনিং অলরাউন্ডার। জি, মেহেদী হাসান মিরাজ তো ইজ এন অলরাউন্ডার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ব্যাটসম্যান কাম বোলার আর বোলার কাম ব্যাটসম্যান। একমাত্র তানভীর ইসলাম, তানভীর যে আছে সে যে জেনুইন লেফট আর্ম স্পিনার। রিশাদ হোসেনও অর্থোডক্স লেগ স্পিনার হু ক্যান ব্যাট। সুতরাং আমার মনে হয় যে এখানে ব্যাটিংটাকেও ফোকাস করা হয়েছে। পাকিস্তান দলটা কীরকম হবে উই ডোন্ট নো, কী ধরনের কোয়ালিটি তাদের স্পিন অ্যাটাকে রয়েছে। আর আমার মনে হয় আমাদের দলটা মোটামুটি ব্যালেন্সড একটা রয়েছে। মুস্তাফিজুর রহমান উইল স্পেয়ার হেড দি অ্যাটাক, তাসকিন বোলিং করবে এটা আমরা জানি, হয়তোবা এক্সপিরিয়েন্সটাকেই তারা এখানে প্রথমে করছে। উই অলসো হ্যাভ আদার ফাস্ট বোলার্স। ফাস্ট বোলার কিন্তু আমাদের অনেক ফাস্ট বোলারদের মধ্যে চুজ করে আমরা নিতে হবে। সৌম্য সরকার একটা থার্ড অপশন রইল ফাস্ট বোলারের জন্য। আই থিঙ্ক বাংলাদেশ দল হয়তো বা বেটার বুঝতে পারছে যে উইকেটটা কীরকম হবে। আই থিঙ্ক যে জন্য সাইডের কম্পোজিশন এরকম। রাইট। বাংলাদেশ একাদশটা আমরা দেখলাম, আমরা পাকিস্তানের একাদশটা একটু দেখতে পারি, যেহেতু পাকিস্তানের 11টা নিয়েও আমাদেরকে আলাপ করার সুযোগ আছে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে টপ অর্ডারে যে 3জন আছেন তাদের কারোই ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত, ইন্টারন্যাশনাল ওয়ানডেতে তাদের এক্সপিরিয়েন্স হয়নি এখন পর্যন্ত। আজকে সম্ভবত তাদের অভিষেক হতে যাচ্ছে। সাহিবজাদা ফারহান টি20 ওয়ার্ল্ড কাপের ট্রিমেন্ডাস খেলেছেন, হাইস্ট রান স্কোরার ছিলেন, 2টো সেঞ্চুরি করেছেন, একটা ওয়ার্ল্ড কাপের রেকর্ড। এবং আমরা অনেকদিন ধরেই তাকে টি20 ক্রিকেটে দুর্দান্ত ছন্দে দেখছি। টি20 বিশ্বকাপের আগে থেকেও আমরা তিনি দারুণ ছন্দে ছিলেন। মাস সাদাকাতকে আমরা বিপিএল খেলে যেতে দেখেছি এখানে, তার একটা এক্সপিরিয়েন্স তিনি নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন। মিডল অর্ডারটা তাদের মোটামুটি এক্সপিরিয়েন্সড আমরা দেখতে পাচ্ছি। রিজওয়ান, সালমান আগা, হোসেন তালাত এরা সবাই খেলে গেছেন, বাংলাদেশে খেলেছেন, অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। আর তাদের যে বোলিং সাইডটা আমরা দেখতে পাচ্ছি, কিছুটা মনে হয় ঘাটতি তাদের আছে বোলিং সাইডটাতে, বোলিং অ্যাটাকে। আপনি কি সেটি ফিল করছেন কিনা? নট কোয়াইট। শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, ফাহিম আশরাফ তো লিগ অনেক খেলে গেছে, বিপিএল সবাই খেলেছে। ইনফ্যাক্ট মোহাম্মদ ওয়াসিমও খেলেছে। আমার মনে হয় যে ফাহিম আশরাফ ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাটাকিং ব্যাটসম্যান কাম ফাস্ট বোলার। আবরার আহমদ মিস্ট্রি বোলার। সুতরাং আবরার আহমদকে কোনোভাবেই ইভেন আই এম সারপ্রাইজ যদি আবরার আহমদকে যদি খেলায়, এই জন্য যে বিকজ ওয়ার্ল্ড কাপ বা টি20তে খুব একটা ইয়ে রাখতে পারেন। আব্দুল সামাদ ইজ আ ভেরি প্রমিসিং হার্ড হিটিং মিডল অর্ডার ব্যাটসম্যান কাম বোলার, জি, বিশেষ করে টি20তে তাকে চেষ্টা করছে বিকজ এক্সপ্লোসিভ ব্যাটসম্যান। এদিক দিয়ে সাহেবজাদা ফারহান উই নো কী ধরনের ব্যাটিং করে। আই এম সারপ্রাইজ যে আসলে সে ওয়ানডে যে খেলনে নেই এটা আমার জানা ছিল না। আই এম সারপ্রাইজ টু সি দ্যাট হি ইজ আ ডেবিউটান্ট ইন ওয়ানডে ক্রিকেট। মাস সাদাকাত আন্ডার 19 লেভেলে ফ্যান্টাস্টিক পারফরমেন্স, সো ডিড শামাইল হোসেন। হোসেন তালাত যতটুকু আমার মনে পড়ে হি ইজ হাইলি রেটেড ইন পাকিস্তান, বাট ওরকম খুব বেশি উল্লেখযোগ্য, মাঝে মধ্যে খুব বিধ্বংসী ইনিংস খেলে থাকেন। আবার হোসেন তালাতের একটা ব্যাপার আছে, তিনি বোলিংটাও একটু বোলিং থাকেন, জি, বোলিং অপশন। তো আমার মনে হয় এটাও ইজ আ ব্যালেন্স সাইড। এটা ভালো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আমি মনে করি। যতটা বলা হচ্ছিল যে ইনএক্সপেরিয়েন্সড সাইড, হয়তো তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে ওয়ানডেতে তাদের এক্সপিরিয়েন্স হয়তো নেই, কিন্তু তারা তো অন্যান্য ফরম্যাটগুলোতে তারা নিজেদেরকে প্রুভ করেই এখানে এসেছেন। এক্সপিরিয়েন্স বলতে রিজওয়ান, সালমান আগা, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ইভেন মোহাম্মদ ওয়াসিমকে আমরা খুব বেশি বলতে পারবো না যে খুব হাইলি এক্সপিরিয়েন্স প্লেয়ার তা না, ইউনো। সো এখানে মধ্যে জাস্ট 3-4 জন আছে যারা এক্সপিরিয়েন্স, বাট ট্রেমেন্ডাসলি ট্যালেন্টেড প্লেয়ার। এই জন্যই তারা প্রায় 6 জনকে নিয়ে এসছে যারা নাকি ডেবিউটান্ট হবে, এবং তারা বলছে যে এরা
দে ডিজার্ভ টু বি ইন দিস ইন্টারন্যাশনাল সাইড এবং এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত। ইফ ইউ থিঙ্ক youngsters should be given chance, give them chance. এবং মাইক হেসেন কিন্তু এদের জন্য অ্যাডভোকেট করেছে তারা যেন দলে থাকে। রাইট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, বাংলাদেশ যেমন এই সিরিজটা থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে, পাকিস্তানও সম্ভবত সেটি চিন্তা করেই তাদের এই যে প্লেয়ারগুলো তাদেরকে এখন থেকেই তারা মনে হয় যাচাই বাছাই করে নিতে চায়, যে ওয়ার্ল্ড কাপের জন্য আরেকটা সম্ভাব্য একটা বেঞ্চ তারা হচ্ছে রেডি করে রাখতে চায়। আমরা আরও আলাপ করব, বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও আলাপ করার সুযোগ আছে। তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। দর্শক, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ করছিলাম। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আমরা বলছিলাম যে বাংলাদেশ এই ম্যাচটা থেকে, এই সিরিজটা থেকেই তারা বিশ্বকাপের প্রিপারেশন শুরু করতে চায়, এটা তারা বলছিলেন। এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে কয়েকটা চেঞ্জের কথা তারা বলছিলেন। কোচ সেদিন জানিয়েছেন যে লিটন দাস 5 নম্বরে খেলবেন এই সিরিজ থেকে, সম্ভবত তাকে স্থায়ীভাবে এই পজিশনটাতে খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। আমরা একটু দেখতে চাই যে লিটন দাস আসলে এই পজিশনটাতে কেমন খেলেছেন। এখন পর্যন্ত তিনি 4টা ইনিংস খেলেছেন এই পজিশনে, সেখানে 168 রান করেছেন। বেশ ঈর্ষণীয় একটা গড় তার, যেটা তার ক্যারিয়ার গড়ের চেয়ে অনেকটা দ্বিগুণের মতো। এবং স্ট্রাইক রেটটাও বেশ ভালো। এখানে তার 94-এর একটা ইনিংস আছে, যেটি হচ্ছে তিনি বিশ্বকাপে খেলেছিলেন অ্যাগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, যেটি দিয়ে তিনি দলকে জিতিয়েছিলেন। সাকিব আল হাসান সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সো এই পজিশনটাতে লিটন দাসকে আমরা একটা লম্বা সময় পর্যন্ত তাকে ওপেনিংয়েই দেখেছিলাম। এই পজিশনটাতে আপনি তাকে নিয়ে কতটা আশাবাদী, এবং এই পজিশনে তাকে নেওয়া হলে দল কতটা উপকৃত হবে? পজিশন না, লিটন দাস যেন সবাইকে নিশ্চিত করতে হবে, আশা করতে হবে যেন সে দলে থাকে। কোন পজিশনে খেলে ইজ নট দ্য, ইটস টু আর্লি টু থিঙ্ক। ওয়াই? বিকজ ফ্রম নাও টু ওয়ার্ল্ড কাপ অনেক সময় আছে। এখানে অনেক প্লেয়ারদেরকে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথডে খেলানো হবে। সো এর মধ্যে কে কোন পজিশনে কীরকম খেলে ওভার আ পিরিয়ড অফ টাইম কনসিস্টেন্টলি, সেটাও কিন্তু ডিপেন্ড করবে। সো লিটন দাস যেহেতু নিয়মিত সদস্য, সেই হিসেবে তাকে নিয়ে মনে হয় আলাপ করাই যায়। অ্যাবসলিউটলি না, সেটাই বলছি যে প্রথমেই বললাম যে আমাদেরকে সবাইকে আশা করতে হবে, নিশ্চিত করতে হবে যে সে যেন ওয়ার্ল্ড কাপে থাকে। জি, এখন থেকে যে কটা খেলা খেলবে সে, আমরা তো বলতে পারছি না নিশ্চিত করে যে এই 5 নম্বরে সে সব কটাতে ভালোই খেলবে না, তা তো অবশ্যই না, বাট সে যেন দলে থাকে, সে যেন এরকমই পারফর্ম করে, সো দ্যাট, বিকজ এমনও দেখা যেতে পারে যে আমরা যাদেরকে ওপেনিং ট্রাই করছি, জি, কিংবা যাদেরকে আমরা ওপেনিংয়ের জন্য চিন্তা ভাবনা করছি ফর 2027 ওয়ার্ল্ড কাপ, দুইটার মধ্যে একটা কনসিস্টেন্ট না, জি, হতে পারে। জি, দেন হোয়াট? দেন ইউ হ্যাভ টু ফল ব্যাক অন লিটন দাস। ওয়াই? সেক্ষেত্রে আমরা অন্য ওপেনার চুজ করবো। আমাদের হাতে অপশন তানজিদ হাসান সেই জন্যই আমি বলছি যে ইট ইজ টু আর্লি, বিকজ অনেক প্লেয়ারকে বিভিন্ন পজিশনের জন্য ট্রাই করা হবে। আচ্ছা, তো সেই যদি এমন হয় যে ভাই, যে আমরা বিশ্বকাপে যাওয়ার আগ পর্যন্ত আমরা ডিসাইডেড যে আমরা লিটন দাসকে 5 নম্বরে খেলাবো এবং এটাই আমাদের প্ল্যান, সেক্ষেত্রে এটা আসলে কতটা ফ্রুটফুল হতে পারে? আমার মনে হয় প্ল্যান এটা হওয়া উচিত হবে, আমরা ওয়ার্ল্ড কাপটা খেলবো কোথায়? সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে অ্যান্ড নামিবিয়াতে। জি, ওইসব জায়গায় উইকেট মেবি উইল বি স্লাইটলি ফাস্টার কাইন্ড অফ উইকেট, কিংবা উইকেট যেটাতে ফাস্ট বোলার বোলিং করে স্বাচ্ছন্দ্য, অ্যান্ড উইল বি ইউজুয়ালি ওয়ার্ল্ড কাপ উইকেটস ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেটই হয়। জি, সো আমাদেরকে ওইটা চিন্তা করে প্রিপেয়ার করতে হবে যে আমাদের যে কটা প্লেয়ার আছে, কোন প্লেয়ার উইল বি সুটেবল অর বেস্ট সুটেড ফর কন্ডিশনস দেয়ার, এবং আমাদেরকে এই যে আজকে যে উইকেটটা আমরা খেলবো যেন ওই ধরনেরই উইকেট হয়, যে ধরনের উইকেট আমরা গিয়ে 2027 ওয়ার্ল্ড কাপে আমরা গিয়ে পাবো। বিকজ আমরা কয়টা খেলা খেলছি দেশের মাটিতে, কয়টা সিরিজ, এরপরে নিউজিল্যান্ড আসছে, আর আমার মনে হয় 2 মোর সিরিজ, অস্ট্রেলিয়া আসার কথা আছে বাংলাদেশে, ভারত আসার কথা আছে বাংলাদেশে। হ্যাঁ, ভারত। ওই আমরা যেন এই ধরনের উইকেট খেলি যেটা আমরা ওখানে গিয়ে পাবো, রিয়েল টেস্ট হবে। সেই উইকেটে খেলার জন্য এখানে আরেকটা প্রশ্ন আছে, সেই উইকেটে খেলার জন্য মেহেদী হাসান মিরাজকে আপনি কতটা সুইটেবল মনে করেন? মেহেদী হাসান মিরাজকে 7 নম্বরে খেলানোর কথা চলছে। 7 নম্বরে খেলানোর কথা চলছে মানে হচ্ছে, তার মানে তাকে নিয়ে একটা লম্বা প্ল্যানিং আছে। তিনি ওয়ানডে দলের ক্যাপ্টেনও। আমি জানি না এই সিরিজের পরে তিনি ক্যাপ্টেন্সি থাকবেন কিনা, কারণ ক্যাপ্টেন্সিতে থাকবেন কিনা এটা চেঞ্জেসের আলাপও আছে। তারপরেও যদি তিনি দলে থাকেন, তিনি ওই পিচের জন্য, ওই কন্ডিশনের জন্য কতটা সুইটেবল, এবং তিনি যদি থেকে থাকেন সেক্ষেত্রে তার জন্য এই পজিশনগুলোতে ব্যাটিং করা দলের জন্য কতটা ফ্রুটফুল হবে, ইফেক্টিভ হবে? আমি প্রথমেই
এই ব্যাপারে একমত মোটেও না আচ্ছা, যে মেহেদী হাসান মিরাজকে 12 মাসের জন্য আমরা ট্রাই করছি। খেললে ভালো তুমি ক্যাপ্টেন থাকবা, নাইলে থাকবা না। আরে ভাই, দিস ইজ নো ওয়ে। মেহেদী হাসান মিরাজ ইজ আ প্রুভেন প্লেয়ার, ইজ আ ম্যাচ উইনিং প্লেয়ার। বর্তমানে হয়তো একটু ফর্ম ইয়ে যাচ্ছে, তো সেটার জন্য আমি কি তাকে ক্যাপ্টেন দিয়ে বাদ দিয়ে দেবো? ভাই আমরা একটা লং টার্মের জন্য আমরা যাকেই ক্যাপ্টেন বানাই না কেন, কারো আলাউদ্দিনের চেরাগ নাই যে ক্যাপ্টেন হয়ে এসে তোমাকে সে সেঞ্চুরি পর সেঞ্চুরি মারবে আর টিম ম্যাচের পর ম্যাচ জিতাবে, এরকম কেউ নাই। এরকম সেই ইমরান খান আর ওই স্টিভ ওয়ার, মার্ক টেলর, এই ধরনের ইয়েন চ্যাপেলের মতো প্লেয়াররা ওই ধরনের ক্যাপ্টেন্সি করতে পারে। আমাদের প্লেয়ার এখন ওরকম পর্যায়ে যায় নাই, কারণ তাদেরকে সুযোগও দেওয়া হয়নি। যেটা শান্ত একবার বলেছিল, শান্ত যখন ক্যাপ্টেন্সি তার থেকে নিয়ে নেওয়া হয়েছিল, সে বলেছিল যে একটা প্লেয়ারকে ইউ শুড অ্যালাউ হিম টু কন্টিনিউ টু লিড। আই থিঙ্ক না, মিরাজও গতকাল বলেছে যে ক্যাপ্টেনকে সময় দেওয়া উচিত। অ্যাবসলিউটলি রাইট। সো তাকে এখন থেকেই যদি আমি চিন্তা ভাবনা করা শুরু করি যে ক্যাপ্টেন তো আরেকজনকে দেব, তো ও খেলবেটা কি, ও লিড করবে কি? আর ক্যাপ্টেন তো একার তো কিছু করার কথা না, হোল টিম, all the players should contribute to the সূর্য কুমার যাদব কি খেললো, কিছু এমন তো কিছু করতে পারেনি, টিম তো জেতালো। রাইট, সবাই কন্ট্রিবিউট করেছে। আমি মনে করি যে মেহেদী হাসান মিরাজ খুবই মূল্যবান একটা প্লেয়ার, পরীক্ষিত প্লেয়ার, ওয়ান অফ দ্য ফিউ ম্যাচ উইনার্স ইন দ্য সাইড। উই শুড থিঙ্ক লং টার্ম, নট জাস্ট ফর দিস 2-3 সিরিজ। আমি ট্রাই করলাম, ভাই তুমি ক্যাপ্টেন্সি করো, ভাই তুমি ভালো খেললে খেললা, নাহলে নাই, করলে না খেললে কাকে দিব, আমরা কাকে বানাবো? So please, we should start to think of making him captain on a permanent basis for at least give him a period of 3 years. You fail, no problem, because whoever comes will deliver the same result. রাইট, ইশতাক ভাই, আমরা আরো আলাপ করবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরো একবার, দেখছেন এখন মাঠে। ইশতাক ভাই, আমরা বলছিলাম যে এই সিরিজটাকে বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট ছিল ওয়ানডে। সেই ওয়ানডে ফরম্যাটটাতেই বাংলাদেশ আমরা দেখছি একটা লম্বা সময় ধরে কিন্তু খুব খারাপ খেলছে। আমরা পরিসংখ্যান যদি দেখে আসতে চাই, আমরা সেখানে দেখবো যে বাংলাদেশ লাস্ট যে 12টা ম্যাচ খেলেছে ওয়ানডেতে গত বছর থেকে আমরা এই বছর পর্যন্ত যদি ধরি, সেখানে আমরা দেখেছি মাত্র 3টা ম্যাচে বাংলাদেশ জিতেছে, এর মধ্যে 2টা হোমে, একটা অ্যাওয়েতে মাত্র একটা ম্যাচ জিতেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় যেটি, সেটা হচ্ছে 12টা ম্যাচের মধ্যে বাংলাদেশ 8 বারই 50 ওভার ব্যাটিং করতে পারেনি। বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাটটাতে বাংলাদেশ আফগানিস্তানের মতো দলের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে, এবং একটা ম্যাচে বাংলাদেশ 200 রানের ব্যবধানে হেরেছে। সো এই ফরম্যাটটাতে হুট করে বাংলাদেশ কেন নিজেদেরকে একেবারে হারিয়ে ফেললো? নোমান, আমি মনে করি যে বাংলাদেশ টিম গড়ে তুলতে পারেনি। ইটস এ টিম গেম, নট ইন্ডিভিজুয়াল গেম। জাস্ট একটা আমরা উদাহরণ দিই, লেট আস টেক ইন্ডিয়া ফর ইনস্টেন্স। ইন্ডিয়া কিন্তু টেস্ট ক্রিকেট, টি20 ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট কনসিস্টেন্টলি সব ফরম্যাটে ভালো খেলে যাচ্ছে। এদের মধ্যে কি পাচ্ছি আমরা? এদের মধ্যে আমরা বিশেষ করে কনসিস্টেন্টলি প্লেয়ার, সেম প্লেয়ার্সকে হয়তো একটা প্লেয়ার চেঞ্জেস হচ্ছে, বিভিন্ন ফরম্যাটে স্পেশালাইজ প্লেয়ার ইয়ে করে তাদেরকেই খেলাচ্ছে, এবং কনসিস্টেন্টলি ওই প্লেয়ারেই খেলে যাচ্ছে, এবং প্লেয়ারদের মধ্যে একটা ইউনিটি আছে। প্লেয়ারদের টিমের জন্য তারা খেলে, খুব কম টিম পাওয়া যায়, যে কারণে ওরা দে আর নাও দি আনচ্যালেঞ্জড বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ দে প্লে অ্যাজ টিম ইন্ডিয়া, ইউনো। রাইট, তো আমার মনে হয়, ইফ ইউ আস্ক মি, আমি বলবো যে বাংলাদেশ টিম হিসাবে খেলতে পারেনি। এখানে সব প্লেয়ার আমার মনে হয় নট ট্রিটেড ইন দ্য সেম ইয়ে। কোনো প্লেয়ার প্রেফারেন্স বেশি পেয়েছে, প্রিভিলেজ বেশি পেয়েছে, এবং এভাবে টিম স্পিরিট কিন্তু এভাবে আসে না। আমার মনে হয় যে টিম স্পিরিট বা টিম গড়ার জন্য যে গুণাবলী দরকার, সেটা বাংলাদেশ করতে পারেনি। রাইট, ইশতাক ভাই, আমরা আপনার কাছে ফিরবো। ইশতাক ভাই, আমরা বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলছিলাম। আমরা আশা করব বাংলাদেশ দল তাদের বেস্ট পসিবল ক্রিকেটটা খেলবে এবং বিশ্বকাপের প্রস্তুতিটা এখান থেকে শুরু করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনি শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।